আজ 16ই আগস্ট রবিবার। জানিয়ে দেব আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। খবরের শুরুতে জানিয়ে দেব হেডলাইন্স। হঠাৎ ঋতুব্রত তৃণমূলের অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন। হতচকিত সকলে। কাপড়ের ফেরিওয়ালা বলেছিল কলকাতায় বাড়ি, স্বামী পাকচর, জানতেনই না 12 বছরের বিবাহিতা স্ত্রী। কোচবিহারের শফিকুলের গ্রেপ্তারির পর যা বললেন স্ত্রী। গাছের গোড়ায় পা পড়তেই বিস্ফোরণ, পঞ্চায়েত প্রধানের বাগান সাফ করতে গিয়ে ছিটকে গেলেন দুই মজুর, উড়ল আঙুল। স্বাধীনতার প্রথম 15ই আগস্টে দিল্লিতে কেন গেলেন না গান্ধীজি? উৎসবে আড়ালে কেন নিজেকে গুটিয়ে নিলেন মহাত্মা? মানুষের চুল নিয়ে 47 লক্ষ টাকার জালিয়াতি, ভগবানপুরে লোক ঠকিয়ে ভিয়েতনাম পালানোর আগে বিমানবন্দরে গ্রেপ্তার বিদেশি। ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু। রবিবার শেষ নয়, বাড়ল গ্যাসের ইকেওয়াইসি করার সময়সীমা, নতুন তারিখ সহ কেন্দ্রীয় নির্দেশ পৌঁছে গেল ডিলারদের কাছে। জমিতে পুঁতে রাখা লাখ লাখ টাকা মুহূর্তেই মাটি, কৃষকের কাণ্ড দেখে চোখ কপালে। বড় ধাক্কা এয়ারটেল গ্রাহকদের, বন্ধ হয়ে গেল এই জনপ্রিয় রিচার্জ প্ল্যানগুলি, আরো বাড়ছে খরচ। বিজেপি সরকার না এলে তৃণমূলেই থাকতাম, বিস্ফোরক দাবি রচনা বন্দ্যোপাধ্যায়ের। এবার জনগণনায় দিতে হবে 40টি উত্তর। কোন নতুন 7টি প্রশ্ন যোগ করলো কেন্দ্র, জানুন এক নজরে। বকেয়া ডিএ নিয়ে বড় আপডেট, কোন কোন ব্যাংকের মাধ্যমে টাকা পাচ্ছেন পেনশনভোগীরা, জানুন সমস্ত তথ্য। হাতে আর দুদিন, সোমবার থেকে দেওয়া হবে তৃতীয় কিস্তির টাকা, বাদ গেলেন কারা? হাত ভাঙার চূড়ান্ত অপমানের উপযুক্ত জবাব, স্বাধীনতার সকালে নিউ আলিপুরে বসল নতুন নেতাজি মূর্তি। তিরঙ্গা যাত্রায় যেতে বাধা হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্র নেতার। এ কেমন স্বাধীনতা? কাল থেকেই ধর্মতলা সাফ করুন, স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে কাদের সতর্ক করলেন শ্রমিক। রাজ্যে ফের কোভিডে মৃত্যু, প্রাণ গেল দীঘা স্টেট জেনারেল হাসপাতালের সুপারের। বয়স্ক মানুষ, হার্ট অ্যাটাকও হতে পারত, হেনস্থা সমর্থন না করেও নির্মলের ফাঁসি চাইলেন অভয়ার মা। পুলিশকে মার থেকে লাখ লাখ টাকার বাজি বা তোলাবাজি, গ্রেপ্তার হতেই ব্যাপক জনরোষের মুখে অরূপ রায় ঘনিষ্ঠ নেতা। রাতে কৃষ্ণনগর সার্কিট হাউসের ঘর খালি করার নির্দেশ, প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ মহুয়া মৈত্রের। ক্ষমতাচ্যুত মমতাকে দেখা গেল না স্বাধীনতা দিবসের কোনো কর্মসূচিতেই, কালীঘাটের বাড়ির উঠোনে পতাকা উত্তোলনেও নয়। আশুতোষ কলেজে উপাসনা চৌধুরীর ওপর ডিম হামলা, স্বাধীনতা দিবসে তুমুল উত্তেজনা। 16 আগস্ট থেকে মিলবে আয়ুষ্মান কার্ড, কিভাবে আপনার কার্ড সংগ্রহ করবেন জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী। মুখে বন্দে মাতরম, মনে দেশপ্রেম, জলবন্দী স্কুলে নৌকায় চেপে স্বাধীনতা দিবস উদযাপন খুদে পড়ুয়াদের। রেলে বেআইনি রিজার্ভেশন রুখতে রেলের বিরাট পদক্ষেপ, দালাল তো বটে, গ্রেপ্তার হয়েছেন খোদ রেল কর্মীরাই, পরিসংখ্যান জানলে চমকে যাবেন আপনিও। নতুন নিম্নচাপ অঞ্চল ঘনাচ্ছে সাগরে, দক্ষিণে লাল সতর্কতা, কলকাতায় কবে ভারী বৃষ্টি, রইল 4 দিনের পূর্বাভাস। এককালীন 50,000 টাকা, মহিলাদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। ওবিসি রায়ের ধাক্কায় থমকে চাকরি ও ভর্তি, হাজারো প্রার্থীর ভবিষ্যৎ কি তবে অন্ধকারের পথে? সামান্য আলো পাকাতেই 1300 টাকা বিদ্যুৎ বিল, স্মার্ট মিটার বসতেই মাথায় হাত সাধারণ মানুষের। আলুর দাম কি এবার বাড়বে, অন্য রাজ্যে যাবে, বড় ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের। নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারে। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটনে ঋতব্রত তৃণমূলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হাজির হলেন কুণাল ঘোষ। তাকে দেখে কার্যত হতভম্ব হয়ে গেলেন ঋতব্রত তৃণমূলের সকলে। সেখানে শহীদ বেদিতে মাল্যদান হয় প্রথমে, তারপর মাইক হাতে কিছু বলা হয় কুণালকে, আর তাতেই সকলকে চমকে দেন কুণাল। ঋতব্রত তৃণমূলের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দেন তিনি। গত বিধানসভা নির্বাচনে বেলেঘাটা থেকে জয়ী হন কুণাল। নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল খান খান হয়ে গেলেও কুণাল মমতার কালীঘাট তৃণমূলে রয়ে গিয়েছেন। দল ও নেত্রীর হয়ে লাগাতার সওয়াল করে চলেছেন তিনি। সেই আবহেই শনিবার
হঠাৎ ঋতব্রত তৃণমূলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পৌঁছে যান কুণাল। তো প্রথমে তপস্যায় যান তিনি, দোলা সেনের সঙ্গে কালীঘাট তৃণমূলের হয়ে পতাকা উত্তোলন করেন। এরপর মেট্রোপলিটনের ঋতব্রত তৃণমূলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পৌঁছন তিনি। পাকচর সন্দেহে কোচবিহার থেকে গ্রেপ্তার করা হয়েছে উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ার বাসিন্দা মোহাম্মদ শফিকুল ইসলামকে। স্বামী পাকিস্তানের চরবৃত্তির সঙ্গে তা নাকি জানতেনই না শফিকুলের স্ত্রী সাকিনা বলেন, 12 বছর আগে বিয়ে হয়েছিল। স্বামী কাপড়ের ফেরিওয়ালার কাজ করত, প্রায় 2 বছর ধরে আসে না, কোনো খরচও দিত না। তিনি নিজেই সেলাইয়ের কাজ করে সংসার চালাতেন। 3 পুত্র সন্তানও রয়েছে। কলকাতা বাড়ি বলে পরিচয় দিয়ে বিয়ে করেছিল। স্বামী এমন কাজ করতো তা জানেন না স্ত্রী সাকিনা, যদিও গ্রামবাসীর একাংশের দাবি শফিকুল বাংলাদেশি। প্রসঙ্গত, কোচবিহার থেকে পাকচর সন্দেহে 3 জনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এসটিএফ সূত্রে খবর, ধৃতরা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর এজেন্ট হিসেবে কাজ করছিল বলে সন্দেহ করা হচ্ছে। কদহে পঞ্চায়েত প্রধানের বাড়ির বাগানে মজুত করা বোমা, গাছ কাটার কাজ করতে গিয়ে বোমা বিস্ফোরণে গুরুতর জখম 2 মজুর। চাকদহ থানার বিষ্ণুপুর দুবরা গ্রাম পঞ্চায়েতের প্রধান অন্নপূর্ণা বিশ্বাসের বাড়িতে এই কাণ্ড ঘটতেই শোরগোল গোটা এলাকা। জানা গিয়েছে, বিস্ফোরণে এক মজুরের দেবদাস মুন্ডারির হাতের বেশ কয়েকটি আঙ্গুল উড়ে গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে অন্নপূর্ণা বিশ্বাসের বাড়িতে গাছের ডাল কাটার কাজে গিয়েছিলেন দেবদাস মুন্ডারি ও সরজিৎ সর্দার নামে 2 মজুর। কাজের সময় গাছের গোড়ায় পড়ে থাকা বস্তু পরিষ্কার করতে গেলে আচমকায় বিস্ফোরণের জেরে দুজনই গুরুতর আহত হন। আহতদের তড়িঘড়ি চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তর করা হয়। জানা গিয়েছে, বিস্ফোরণে দেবদাস মুন্ডারির হাতের বেশ কয়েকটি আঙ্গুল উড়ে গিয়েছে। 1947 সালের 15ই আগস্ট সারা দেশের মতো দিল্লির আকাশ বাতাসও তখন স্বাধীনতার অনাবিল আনন্দে মাতোয়ারা। সকাল হতেই লর্ডস লুইস মাউন্ট ব্যাটেন স্বাধীন ভারতের গভর্নর জেনারেল হিসেবে শপথ নিলেন। গোটা রাজধানী জুড়ে অন্তত 300টি জায়গায় পথ করে উড়ল তেরঙ্গা পতাকা। গণপরিষদের অন্দরে তখন জয়ধ্বনি উঠছে জাতির পিতা মোহনদাস করমচাঁদ গান্ধীর নামে, মহাত্মা গান্ধী কি জয়। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, যে মানুষটা স্বাধীনতা অর্জনে ঝরিয়েছেন নিজের ঘাম রক্ত, সেই উদযাপনের আলো ঝলমলের চত্বরে তিনি নিজেই নেই। কিন্তু কেন, কোথায় গেলেন তিনি? দিল্লির উৎসবে যোগ না দিয়ে তিনি বেছে নিয়েছিলেন এক নিঃসঙ্গ নীরব সংগ্রামের পথ। কেন জানেন? স্বাধীনতার ঠিক 2 সপ্তাহ আগে দিল্লি ছেড়েছিলেন গান্ধীজি। ডাইরেক্ট অ্যাকশন ডের পর থেকে কলকাতা, নোয়াখালী, বিহার ও পাঞ্জাব তখন সাম্প্রদায়িক দাঙ্গার আগুনে জ্বলছিল। 200 কেজি মানব চুল, দাম 47 লক্ষ টাকা না দিয়ে ভিয়েতনাম পালানোর ছক। শেষ পর্যন্ত কি হলো? বিদেশে পাচারের উদ্দেশ্যে প্রায় 200 কেজি মানুষের চুল কিনে কোটি কোটি টাকার কাছাকাছি বকেয়া না মিটিয়ে চম্পট দেওয়ার অভিযোগ। অবশেষে পশ্চিমবঙ্গ পুলিশ ও দিল্লি বিমানবন্দরের যৌথ তৎপরতায় দেশ ছাড়ার আগে আটক হলেন এক ভিয়েতনামি নাগরিক। ধৃতের নাম হোয়াং ভান থাং। আনুমানিক 47 লক্ষ টাকার হিউম্যান হেয়ার জালিয়াতির এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গত 12ই আগস্ট ভগবানপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন গৌতম মাইতি নামে এক ব্যবসায়ী। অভিযোগে জানান, ভিয়েতনামের নাগরিক হোয়াং ভান থাং তার কাছ থেকে প্রায় 200 কেজি মানুষের চুল কেনেন, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক 47 লক্ষ টাকা। সকাল সকাল কেঁপে উঠল দেশের মাটি। তখনও অনেকেই গভীর ঘুমে। পূর্ব ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের আশপাশ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল থরথরিয়ে। ভূমিকম্পের ধ্বংসলীলায় মোট কত লোক প্রাণ হারালেন তা এখনই বলা মুশকিল। তবে এখনই অন্তত 20 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ধ্বংসস্তূপের নিচে কেউ কি জীবিত এখনও? জীবিতদের সন্ধানে জোর কদমে উদ্ধার কাজ চলছে। ভূমিকম্পের আতঙ্কে হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে যান। শুধু একটা ধাক্কা নয়, পরপর আফটার শকে কেঁপে ওঠে মাটি। বহুতলগুলিও খেলনা বাড়ির মতো ভেঙে পড়ে। সেই সব ভিডিও এখন ভাইরাল। দুর্যোগের প্রকৃত ক্ষয়ক্ষতির ছবি ধীরে ধীরে সামনে আসছে। এনডিটিভির সূত্রে খবর, উদ্ধারকারী দলের আধিকারিক ফাতুর রহমান সংবাদ সংস্থা AFP-কে জানিয়েছেন, 4টি শহর থেকে এখনো পর্যন্ত 20 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। সরকার জানিয়েছিল প্রত্যেক গ্রাহককে EKYC করতে হবে। যদি কোনো গ্রাহক EKYC না করান তবে রান্নার গ্যাসের জন্য বাড়তি টাকা দিতে হবে। গ্যাসের EKYC প্রক্রিয়া সম্পূর্ণ করা বাধ্যতামূলক বলে আগেই জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। LPG গ্রাহকদের সেই নির্দেশ পালন করতে বলা হয়। ইন্ডিয়ান HP ও ভারত গ্যাসের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল 16ই আগস্টের মধ্যেই EKYCর কাজটি সেরে ফেলতে হবে। শুক্রবার জানা গেল EKYC প্রক্রিয়া সম্পন্ন করা মেয়াদ আরও কয়েকদিন বাড়ানো হচ্ছে। সেই মর্মেই নির্দেশ গিয়েছে গ্যাস ডিলারদের কাছে। সরকার জানিয়েছিল প্রত্যেক গ্রাহককে EKYC করতে হবে। যদি কোনো গ্রাহক EKYC না করান তবে রান্নার গ্যাসের জন্য বাড়তি টাকা দিতে হবে। কত বাড়তি টাকা দিতে হবে তা এখনও নিশ্চিত করেনি সরকার। তবে বর্তমানে যে টাকায় সিলিন্ডার পান গ্রাহকেরা, তার থেকে অনেকটাই বেশি দিয়ে কিনতে হবে।
রাজস্থানের বারমের জেলার এক প্রবীণ কৃষকের আজব ও মর্মান্তিক কাণ্ড সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। পরিবারের অগোচরে জমির মাঠ বিক্রির প্রায় ৫ লক্ষ টাকা পলিথিন ব্যাগে ভরে নিজের কৃষি জমিতে পুঁতে রেখেছিলেন মাঙ্গিলাল মেঘওয়াল। পরিবারের সদস্যরা টাকা খরচ করে ফেলতে পারে কিংবা চুরি হয়ে যাওয়ার ভয়ে এই গোপন পথ বেছে নিয়েছিলেন তিনি। কিন্তু অতিরিক্ত মদের নেশায় মগ্ন থাকায় কিছুদিন পরেই জমিটির ঠিক কোথায় টাকা পুঁতেছিলেন তা ভুলে যান ওই কৃষক। দীর্ঘ খোঁজাখুঁজির পরও যখন টাকার হদিশ মেলেনি তখন বাধ্য হয়ে পরিবারকে পুরো বিষয়টি জানান তিনি। সম্প্রতি বৃষ্টির পর জমিতে চাষের কাজ করার সময় মাটির নিচ থেকে সেই টাকার পলিথিন ব্যাগটি উদ্ধার হয়, কিন্তু ব্যাগ খুলতে মাথায় হাত পড়ে যায়। মাঙ্গিলাল ও তার পরিবারের ওই পোকা ৫০০ টাকা নোটের বান্ডিলগুলি কেটে সম্পূর্ণ নষ্ট করে ফেলেছে। প্রিপেড রিচার্জ প্ল্যানের বড়সড় পরিবর্তন আনলো টেলিকম সংস্থা এয়ারটেল। 299, 579, 619 এবং 649 টাকার 4টি প্রিপেড প্ল্যান তালিকা থেকে সরিয়ে দিয়েছে। 299 টাকার প্ল্যান যারা ব্যবহার করেন তাদের উপর বড় প্রভাব পড়তে চলেছে। এতদিন এই প্ল্যানটি ছিল এয়ারটেলের 28 দিনের সবচেয়ে জনপ্রিয় এন্ট্রি লেভেল আনলিমিটেড প্ল্যানগুলির একটি। এতে প্রতিদিন 1.5 GB ডেটা পাওয়া যেত। এখন 299 টাকার প্ল্যানের পরিবর্তে গ্রাহকদের 349 টাকার প্ল্যান নিতে হবে। সুবিধাগুলি প্রায় একই থাকলেও দাম বেড়ে যাচ্ছে প্রায় 16%। ফলে 349 টাকার রিচার্জই এখন এয়ারটেলের 28 দিনের সবচেয়ে সস্তা দৈনিক ডেটা সহ আনলিমিটেড প্রিপেড প্ল্যান। এছাড়াও 1.5 GB দৈনিক ডেটার একাধিক প্ল্যান তুলে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে 319 টাকার 30 দিনের, 579 টাকার 56 দিনের, 619 টাকার 69 দিনের এবং 799 টাকার 77 দিনের প্ল্যান। একইভাবে 649 টাকার 56 দিনের 2 GB দৈনিক ডেটার প্ল্যানটিও বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে 859 টাকার প্ল্যানের দামও বাড়িয়ে 899 টাকা করা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। দলবদল এবং রাজনৈতিক সমীকরণ নিয়ে এবার একেবারে রাগঢাক না রেখে মুখ খুললেন তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তার দলবদল এবং তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একাধিক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন তিনি, যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। তৃণমূল হারলেই দলবদল করতাম। রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরেই চর্চা চলছে রচনা বন্দ্যোপাধ্যায়ের দলবদল নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী তথা সাংসদ দাবি করেছেন যে যদি রাজ্যে বিজেপি সরকার না আসতো তবে তিনি সম্ভবত তৃণমূলেই থেকে যেতেন। অর্থাৎ নির্বাচনে তৃণমূল হেরে যাওয়ার পরই যে তিনি দলবদলের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন সে কথা অত্যন্ত অকপটে স্বীকার করে নিয়েছেন তিনি। তার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জনগণনার প্রক্রিয়া। ঘরে বসে সেলফ এনুমারেশনের সময়সীমা শেষ হওয়ার পর এবার সরাসরি বাড়ি বাড়ি গিয়ে সেন্সাসের কাজ শুরু করবেন সরকারি কর্মীরা। আর তার ঠিক আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে প্রকাশ এলো জনগণনার দীর্ঘ তালিকা। এতদিন 33টি প্রশ্নের উত্তর দিতে হলেও এবারে ডিজিটাল জনগণনায় সেই সংখ্যা বাড়িয়ে করা হয়েছে মোট 40টি। অর্থাৎ নতুন করে যুক্ত হয়েছে আরও 7টি প্রশ্ন। জনগণনায় কোন কোন 40টি প্রশ্ন করা হবে? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী এবারে জনগণনায় যে প্রশ্নগুলি করা হবে তার একটি সম্পূর্ণ তালিকা নিচে দেওয়া হলো। জনগণনায় অংশ নেওয়া ব্যক্তির নাম, পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক, তার লিঙ্গ, জন্ম তারিখ ও বয়স, জন্মের স্থান, বর্তমান বৈবাহিক অবস্থা, বিয়ের সময় বয়স, স্বামী বা স্ত্রীর নাম, নাগরিকত্ব, ধর্ম কী, তপশিলি জাতি, তপশিলি উপজাতি বা জাতি, বাবার তথ্য, মায়ের তথ্য, শেষ কোথায় বসবাসের জায়গা, স্থানান্তরিত হওয়ার কারণ, শেষবার স্থানান্তরিত হওয়ার পর নতুন জায়গায় কত বছর ধরে বসবাস করছেন, স্থায়ী বসবাসের ঠিকানা কী, বর্তমানে জীবিত সন্তানের সংখ্যা, বিবাহিত, বিধবা, বিবাহ বিচ্ছিন্ন ও পৃথক বসবাসকারী মহিলাদের ক্ষেত্রে জীবনে মোট কতজন জীবিত সন্তানের জন্ম দিয়েছেন, বর্তমানে বিবাহিত, বিধবা, বিবাহ বিচ্ছিন্ন ও পৃথক বসবাসকারী মহিলাদের ক্ষেত্রে গত 1 বছরে জীবিত সন্তানের জন্ম দিয়েছেন কিনা এবং সংখ্যা, বর্তমানে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে মাতৃভাষা ও অন্যান্য কী ভাষা জানেন, প্রতিবন্ধকতা সংক্রান্ত তথ্য, সাক্ষরতা ও ডিজিটাল সাক্ষরতার অবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির হার বা অবস্থা, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, গত 1 বছরে কাজ করেছেন কিনা, অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন, পেশা, শিল্প, ব্যবসা বা পরিষেবার ধরন, কাজের শ্রেণী, অর্থনৈতিক নয় এমন কার্যকলাপ, কাজ খোঁজা চলছে কিনা, কাজের জায়গা, যাতায়াতের তথ্য, কোভিড-19 টিকাকরণের স্থান, মোট কতগুলি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, মোবাইল নম্বর যদি থাকে, আধার, রেডেক্ট, ভোটার আইডি নম্বর, পাসপোর্ট নম্বর যদি থাকে, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে। কলকাতা পৌর নিগম বা কেএমসি এলাকার পেনশনভোগীদের জন্য এলো এক অত্যন্ত স্বস্তিদায়ক খবর। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএর টাকা রিলিজ করা শুরু হয়েছে বলে দাবি করেছেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক তথা ডিএ মামলাকারী মলয় মুখোপাধ্যায়। সামাজিক মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী আপাতত কেএমসি এলাকার 7039 জন পেনশনভোগীর বকেয়া ডিএর টাকা রিলিজ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যাংকগুলির পক্ষে এবার পর্যায়ক্রমে জানানো হয়েছে যে এই প্রথম ধাপের পর
এবার পর্যায়ক্রমে বাকি পেনশনভোগীদেরও বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে। কোন ব্যাংকে কতজন পেনশনভোগী পেলেন টাকা? মলয় মুখোপাধ্যায়ের দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে প্রথম দফায় মোট 7,039 জন পেনশনভোগীর বকেয়া ডিএ রিলিজ করা হয়েছে। ব্যাংক ভিত্তিক সেই তালিকাটির নিচে দেওয়া হলো: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 2032 জন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 1594 জন, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া 785 জন, কানাড়া ব্যাংক 350 জন, ব্যাংক অফ বরোদা 376 জন, ইন্ডিয়ান ব্যাংক 1417 জন, ইউকো ব্যাংক 127 জন, ব্যাংক অফ ইন্ডিয়া 124 জন, ইউনিয়ন ব্যাংক 114 জন। অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা 17 আগস্ট থেকে দেওয়া শুরু হবে। এই ভাতা পাওয়ার জন্য সরকার কিছু নিয়ম শিথিল করলেও পারিবারিক আয় ও সরকারি চাকরির ক্ষেত্রে কড়া শর্ত আরোপ করা হয়েছে। জেনে নিন কারা পাবেন টাকা। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে সবচাইতে বেশি চর্চা হয়েছে অন্নপূর্ণা যোজনা নিয়ে। এই ভাতা রাজ্যের মহিলাদের জন্য চালু করেছে সরকার। মূলত 25 থেকে 60 বছর বয়সী মহিলারা আওতাভুক্ত হচ্ছেন এই ভাতার। জুন থেকে দেওয়া হচ্ছে অন্নপূর্ণা যোজনা। আপাতত 2টি কিস্তির টাকা দেওয়া হয়েছে, এখনো বাকি আরও এক কিস্তি। এদিকে আগেই বলা হয়েছে 17 আগস্ট থেকে দেওয়া হবে তৃতীয় কিস্তির টাকা। হাতে আর একদিন, সোমবার থেকে মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা। স্বাধীনতা দিবসে নেতাজিকে সম্মাননা, চূড়ান্ত অপমানের উপযুক্ত জবাব। নিউ আলিপুরে 41 নম্বর ওয়ার্ডের বটতলায় বসল নেতাজির নতুন আবক্ষ মূর্তি। স্বাধীনতা দিবসের সকালে নেতাজির নতুন আবক্ষ মূর্তি স্থাপন করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। তারপর পতাকা উত্তোলন করা হয় বিজেপির তরফ থেকে। এই নেতাজি মূর্তি ভাঙা হয়েছিল। নেতাজিকে নিয়ে অপমানজনক মন্তব্যকে ঘিরে বিতর্কের মধ্যেই ভাঙা হয় নিউ আলিপুরের বটতলার নেতাজি মূর্তি। বিশেষ করে নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সতর্কবার্তার পরদিন সকালেই নজরে আসে নেতাজির মূর্তির ডান হাত ভাঙা, যে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় নিউ আলিপুরে। রাতের অন্ধকারে কে বা কারা দক্ষিণ কলকাতার নিউ আলিপুরের 81 নম্বর ওয়ার্ডের বটতলা 3 মাথার মোড়ে থাকা নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তির ডান হাত ভেঙে দিয়ে যায়। সকালে বিষয়টি নজরে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। টানা অনশনে হাসপাতালে চিকিৎসাধীনও রয়েছেন। তার মধ্যেই হাসপাতাল থেকে বেরিয়ে তিরঙ্গা যাত্রায় যোগ দিতে চেয়েছিলেন, কিন্তু ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতোকে আটকে দিল পুলিশ। রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে পারলেন না দেবেন্দ্র। পুলিশ তাকে আটকানোর চেষ্টা করলে সেই সময় ধস্তাধস্তি শুরু হয়ে যায়, যার জেরে তার বুকে লেগেছে বলে অভিযোগ তুলেছেন দেবেন্দ্র। ঘটনার মুহূর্তের ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন ছাত্রনেতা। গত 2রা আগস্ট থেকে অনশনে রয়েছেন ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার নেতা। এদিন তিনি সদর হাসপাতাল থেকে বেরোতে চাইলে তাকে থামিয়ে দেয় পুলিশ। ধর্মতলায় ফুটপাত জুড়ে প্লাস্টিকের রমরমা। কলকাতার প্রাণকেন্দ্রে এসব আর বরদাস্ত নয়। মুরলীধর সেন লেনে বিজেপির সদর দপ্তরের স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে সাব বার্তা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। তার দাবি, ধর্মতলায় কলকাতার মুখ, সেই ধর্মতলাকে পরিষ্কার করুন। কাল থেকেই এই প্রক্রিয়া শুরু করতে নির্দেশ শ্রমিকের। বছরের পর বছর ধরে ধর্মতলা এসপ্ল্যানেড চত্বরের ফুটপাতে জবরদখল করে ব্যবসায়ীদের রমরমা। বড় দোকানের মুখে ঢাকায় থাকে প্লাস্টিকের চাদরে। কলকাতার মুখ বা প্রাণকেন্দ্র বলতে যে জায়গা, সেখানে এমন পরিস্থিতির জন্য কারা দায়ী? নতুন সরকারের আমলে জবরদখল হটাতে তৎপর সরকার। এবার পার্টির অবস্থান জানিয়ে শ্রমিকের সাব বার্তা, ধর্মতলাকে পরিষ্কার করুন, তাহলে তো বোঝা যাবে নতুন সরকার এসেছে। ফুটপাত দখল করে প্লাস্টিক লাগিয়ে দেওয়া হয়েছে। কোভিড হানা দিয়েছিল শরীরে, তা থেকে নিউমোনিয়া, তাতে প্রাণ গেল দীঘা স্টেট জেনারেল হাসপাতালের সুপারের। চিকিৎসকরা জানিয়েছেন, কোভিড জাতীয় ভাইরাসের সংক্রমণের কারণেই শ্বাসনালীর নিচের অংশে সংক্রমণ হয়েছিল, তাতেই প্রাণ গেল চিকিৎসকের। পরিবারের দাবি মেনে মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃত সুপারের নাম ডক্টর সন্দীপ বাগ, বয়স 43। সূত্রের খবর, গত 2 দিন আগে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় চিকিৎসক সন্দীপের। চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা করে জানান, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোমে আক্রান্ত তিনি। দ্রুত তাকে SSKM হাসপাতালে নিয়ে আসা হয়। আসার পথে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় একবার চণ্ডীপুরে ও তমলুকে তাকে স্থিতিশীল করা হয়।